ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে জিজ্ঞেস করার? আর তোর কাছে আমি কেন বলবো? আর তুই কেন সবসময় আমার পেছনে পড়ে থাকিস? কেন ডেলি কুত্তার মতো? তোর কি কোনো শরম নাই? এত অপমান করার পরেও আমার পেছনে পড়ে আছিস? বেহাইয়া কোথাকার! তোর মা বাবা কি তোকে ছোট থেকে কিছু শেখায় নাই? আসলে কুত্তার লেজ কখনো সোজা হয় না, তেমন তোকে যত কিছুই বলি না কেন তোর কিচ্ছু হবে না, কারণ তুই তো একটা বেহাইয়া। আর বলেছিলি না যে ছেলেটা কে? এটা হলো আমার বিএফ। হইছে, এবার খুশি হইছস? এসব কথা শুনে আর আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার চোখ বেয়ে পানি ঝরতেছে। আমি ভাবতে পারিনি সুমাইয়া আমাকে এভাবে অপমান করবে। ওর সাথে সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি, কখন এমন কথা বলিনি তো, তাই অনেকটা খারাপ লাগলো। তারপর আর সুমাইয়ের সাথে কোনো কথা বললাম না। ও রুম থেকে সোজা বের হয়ে বাড়িতে চলে আসলাম। ওই সুমাইয়া, কি হয়েছে বল। আই লাভ ইউ। থাপ্পড় চিনস? কেন, দিবি নাকি? হ্যাঁ দিব। দে তাহলে। বেহাইয়া! ভালোবাসি। কুত্তা, বিড়াল! ভালোবাসি। যা ভাগ এখান থেকে। ভাগলে তো তোকে নিয়ে ভাগবো। হর, যা শয়তান! আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে বুঝিস না কেন? আমাকে ভালোবাসতে তোর প্রবলেমটা কি একটু বলবি আমাকে? জানি না। জেনেও না জানার ভান করিস না, বল না। ভালোবাসতে হলে একটা ফিলিংস লাগে, যাকে ভালোবাসবো তার জন্য আমার ফিল করতে হবে, কিন্তু তোর জন্য আমার মধ্যে এইসবের কিছুই হয় না। তাহলে কিভাবে ভালোবাসবো তোকে বল? তুই চেষ্টা করলেই হবে। না রে, তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। ও, বাসায় যাবে না? হুম। আচ্ছা চল, বাসায় যাব। চল। হুম, চল। তারপর একটা রিক্সা নিলাম, দুইজন মিলে চলে আসলাম বাড়িতে। ও, আপনাদের তো এখনো পরিচয়টাই দেওয়া হয়নি। আগে পরিচয়টা দিয়ে নিই, না হলে গল্পের আগামাথা কিছুই বুঝবেন না। আমি আবিদ, বাবা মায়ের একমাত্র সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হচ্ছে সুমাইয়া। নামটা যেমন সুন্দর, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক ছেলের ক্রাশ, অনেক ছেলেকে প্রপোজও করেছে, কারোটা অ্যাকসেপ্ট করেনি। আমি সেই যে ক্লাস 8 থেকে ওর পেছনে পড়ে আছি, কিন্তু ও এখনও কোনো রেসপন্সই করে না। ওর আম্মু আর আমার আম্মু বান্ধবী, একসাথেই থাকে, মানে পাশাপাশি বাসা আর কি। আর আমরা দুজনে একই ক্লাসে পড়ি। অনেক পরিচয় তো দেওয়া হলো, গল্পের সাথে থাকেন, পুরো পরিচয় পরে পেয়ে যাবেন। আশা করি ভালো লাগবে গল্পটা। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠেই আবারও ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে বিকেলে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরে আসলাম। তারপর রাতে ফেসবুকে গেলাম, গিয়ে দেখি সুমাইয়া লাইনে আছে। দেখেই নক করলাম। কিরে পেতনি, কি করিস? কিছু না রে পেত্তর। এত রাতে লাইনে কি করিস? হ্যাঁ, ব্যাপার কি? কারোর সাথে লাইন মারিস নাকি? আরে না, এসব আমার দ্বারা হবে না। আচ্ছা বাদ দে, কালকে কলেজে যাবি না? হুম, যাবো তো। তুই? যাবো তো। কলেজে না গেলে তো আর তোকে দেখতে পাবো না, আর তোকে একদিন না দেখলে তো আমার ভালোই লাগে না, তাই তো যেতেই হবে। আচ্ছা, এই কথা বাদ দে, কিছু বলবি নাকি? ভালোবাসি গো তোমাকে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি সেটা কেন বুঝো না? বুঝো না বোঝার ভান ধরে বসে আছো। বারবার বলার পরেও তুমি কেন মানতে রাজি না? তোমার এই অবহেলায় পড়ে যাচ্ছে আমার মন। নিশ্চয়তার মাঝে আমি এক অধম কাঙ্গাল হয়ে যাচ্ছি। কেন তুমি বুঝো না? আহারে বেচারা! বলো না, শুধু একবার বলো ভালোবাসি। তোকে কতবার বলবো যে আমি তোকে ভালোবাসি না? কিন্তু আমি যে নিজের জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসি। বললাম তো আমি তোকে ভালোবাসি না, এখন ঘুমাবো। ভাই বলে এই লাইন থেকে চলে গেল সুমাইয়া। আমি ভাবতে লাগলাম, সেই ছোটবেলাটা বেশ ছিল, অনেক ভালো ছিল। যখন বুঝতাম না জীবনের মানে কি, ভালোবাসা কি, তখনই ভালো ছিল। যখন বড় বউ খেলতাম, কত মজাই না করতাম, একজন আরেকজনকে ছাড়া থাকতাম না, তখনকার দিনগুলোই ভালো ছিল। যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম, স্কুলে যেতে শিখলাম, তখন থেকে শুরু হলো সুমাইয়ের প্রতি আমার ভালো লাগা। তবে সে ভালো লাগাটা যে ভালোবাসা, সেটা হাই স্কুলে এসে বুঝলাম। তখন থেকে সুমাইকে ভালোবাসি কথাটা বলে আসতেছি, কিন্তু মেয়েটা এখন আমাকে একটুও বোঝে না। এতদিন যদি এই মেয়ের পেছনে না ঘুরে অন্য কোনো মেয়ের পেছনে ঘুরতাম, তাহলে শুধু মেয়ে না, মেয়ের বংশের সব রাজি হয়ে যেত। কিন্তু এই মেয়েকে কিছুতেই রাজি করাতে পারছি না। আপনাদের সাথে কেমন হয় পাঠক পাঠিকারা? কখন এমন হয়েছে যে অনেক দিন ধরে পিছনে পড়ে থেকেও কাউকে রাজি করাতে পারেননি? যাই হোক, গল্পে ফেরা যাক। কখনো কখনো মনে হয় শুধু মেয়েটার পিছনে পড়ে আছি, পরেক্ষণে আবার মনে হয় যে ভালোবাসি তো মেয়েটাকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো।
ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজটা আমাদের বাসা থেকে বেশ কিছুটা কাছেই, তাই প্রতিদিন হেঁটেই যাই। কিছুক্ষণ হাঁটার পর কলেজে পৌঁছে গেলাম। যখনই গেট দিয়ে ঢুকতে যাব, দেখলাম সুমাইয়া মন খারাপ করে কলেজের একটা কোণায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখেও কিছু বলল না, তাই আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কী রে, কী হয়েছে তোর? এরকম মন খারাপ করে বসে আছিস কেন? এমনিতেই, কিছু না। তুই বললে তো হবে না, কি হয়েছে সেটা বল। বললাম তো কিছু না। বলবি না কি হয়েছে? সাইফুল আমাকে অনেক দিন ধরে বিরক্ত করতেছে। ওই ছেলে বলতেছে ও নাকি আমাকে ভালোবাসে। আমি এতদিন একে অনেক বুঝাইছি, বোঝে নাই। কিন্তু কিন্তু কি বল। সাইফুল আজকে আমাকে বলেছে আমি যদি ওকে ভালো না বাসি তাহলে ওই নাকি আমাকে এমন কাজ করবে যে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আচ্ছা, এত কিছু হয়ে গেল, তুই আমাকে বলি না কেন? আমি মনে করেছিলাম আমি একাই প্রবলেমটা সলভ করতে পারবো, তাই কোনো ঝামেলা করতে চাই নাই। আচ্ছা, সাইফুল এখন কোথায়? ওই গাছের নিচে বসে আছে। আচ্ছা, আগে আপনাদের বলে নেই যে এই সাইফুলটা কে। ও হচ্ছে কমিশনারের ছেলে, তাই যখন যা ইচ্ছে তাই করতে পারে। তারপর আমি সোমাকে নিয়ে সাইফুলের কাছে গেলাম। গেটে গিয়ে ও বন্ধুদের সাথে বসে আছে, সাথে আমার বন্ধুরাও আছে। ওদের কাছে যেতে সাইফুল বলল, কি রে, কি খবর তোর? হ্যাঁ ভালো। আচ্ছা, তুই কি কোনো মেয়েকে হুমকি দিয়েছিস আজকে? কেন, কি হয়েছে? তুই যে মেয়েকে হুমকি দিয়েছিস জানিস ওকে? কে ও? ওকে আমি ভালোবাসি। আর কোনোদিন যদি দেখছিস ওর আশেপাশে, তাহলে জানিসই কি হতে পারে। না রে, তুই বলছস না আর কোনোদিনও অত যাওয়ার নাম এই মুখেও নেবে না। আপনারা ভাবছেন সাইফুল আমাকে কিছু বলেনি কেন? কারণ আমার বাবা হলো এখানকার এমপি, তাই ওরা আমার সাথে কেউ বেশি কথা বলে না। আর আমি কখন এমনিতেও কারোর সাথে কখনো ঝামেলাও করতাম না। তারপর সময়কে নিয়ে ওদের কাছ থেকে চলে আসলাম। তারপর যার যার মতো সে তার ক্লাসে চলে গেলাম। ক্লাস করে দুইজন মিলে বাসায় ফিরে আসলাম। এমনিভাবে চলতে লাগলো আমাদের জীবন। কিন্তু এখনও সময়কে ভালোবাসি কথাটা বলা বাদ দিইনি। আসলে বুঝতে পারি না, মেয়েটা কারোর সাথে রিলেশনও করে না, আবার আমাকে অ্যাকসেপ্ট করে না। আসলে মেয়েদের মন বোঝা বড়ই দায়। চলে গেল এভাবে আরও কয়েকটা মাস। অবশ্য কয়েক মাসের মধ্যে তা কোনো পার্থক্য হয়নি, কিন্তু সময় কেমন যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগের মতো কথা বলে না, একসাথে কলেজেও আর যায় না। ওর সাথে কথা বললে একটুতেই রেগে যায়, নানা রকমভাবে অপমান করে। ফোন করলে রিসিভ করে না, মেসেজ করলে সিন করে কিন্তু রিপ্লাই দেয় না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তার এই বদলে যাওয়াটা আমাকে অনেক কষ্ট দেয়, কিন্তু কিছু বলতেও পারি না, কারণ মেয়েটাকে যে অনেক ভালোবাসি। পরের দিন কলেজে গেলাম, কিন্তু কলেজে গিয়ে শুনলাম সুমাইয়া নাকি আমার আগে কলেজে চলে আসছে, কিন্তু আমাকে ডাকও দেয়নি। অবশ্যই এটা নতুন কিছু না, গত কয়েক মাস যাবৎ এরকমই হচ্ছে। তারপর কলেজের মাঠে এসে বসে আছি, এমন সময় দেখলাম যা, তা দেখে আমি পুরো হয়ে গেছি। কারণ সুমা একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে, গলায় হাত দিয়ে হাঁটতেছে, আবার দুইজন মিলে হাসাহাসি করতেছে। এগুলো দেখে তো আমার অনেক কষ্ট লাগতেছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার সময়কে অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এক সেকেন্ডও কলেজে থাকলাম না, সোজা বাসায় চলে আসলাম। না, আমাকে জানতেই হবে যে এই ছেলেটা কে। তাই বিকেলে চলে গেলাম সুমাইদের বাসায়। ওদের বাসায় গিয়ে কলিং বেল দিলাম। একটু পর আন্টি মানে সুমাইয়ের মা এসে দরজা খুলে দিল। কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা আন্টি, সুমাইয়া কোথায়? ওর রুমেই আছে, যাও। তারপর সুমাইয়ের রুমে চলে গেলাম। গিয়ে দেখি সুমাইয়া বসে ফোন টিপতেছে। কি রে, কি করিস? দেখতেই পাচ্ছিস, তাহলে বলার কি আছে? হ্যাঁ, তোকে একটা কথা বলার ছিল। কি বলবি বল, তোর ফালতু কথা শোনার সময় নেই আমার। যা বলার তাড়াতাড়ি বল। আজকে কলেজে দেখলাম যে তোকে একটা ছেলের সাথে ঘুরতে, তো ছেলেটা কে রে? তারপর সুমাইয়া বলল, সেটা কি তোকে বলতে হবে নাকি? ছোট লোক কোথাকার। তোর মন মানসিকতা এত ছোট লোকদের মতো কেন? আর তুই আমার কে যে তোর কাছে আমার বলতে হবে? সরি রে, আমি বুঝতে পারিনি যে তুই রেগে যাবি। আমি শুধু জানতে চেয়েছিলাম যে ছেলেটা কে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে জিজ্ঞেস করার? আর তোর কাছে আমি কেন বলবো? আর তুই কেন সবসময় আমার পেছনে পড়ে থাকিস? কেন ডেলি কুত্তার মতো? তোর কি কোনো শরম নাই? এত অপমান করার পরেও আমার পেছনে পড়ে আছিস? বেহাইয়া কোথাকার। তোর মা বাবা কি তোকে ছোট থেকে কিছু শেখায় নাই? আসলে কুত্তার লেজ কখনো সোজা হয় না, তেমন তোকে যত কিছুই বলি না কেন তোর কিচ্ছু হবে না, কারণ তুই তো একটা বেহাইয়া। আর বলেছিলি না যে ছেলেটা কে? এটা হলো আমার বিএফ। হইছে, এবার খুশি হইছস? এসব কথা শুনে আর আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার চোখ বেয়ে পানি ঝরতেছে। আমি ভাবতে পারিনি সুমাইয়া আমাকে এভাবে অপমান করবে।
ওর সাথে সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি, কখন এমন কথা বলেনি তো, তাই অনেকটা খারাপ লাগলো। তারপর আর সময়ের সাথে কোনো কথা বললাম না। ও রুম থেকে সোজা বের হয়ে বাড়িতে চলে আসলাম। বাসায় এসে রাতের বেলা অনেক কান্না করেছিলাম, কিন্তু কান্না করতে করতে একটা সময় মনে হলো আমি কার জন্য কান্না করতেছি, যে কিনা আমাকে ভালোবাসে না, উল্টো অপমান করে। যার বুকে আমার জন্য এতটুকু ভালোবাসা নেই, তার জন্য আমি কাঁদবো কেন? আমি আর কাঁদবো না ওর জন্য। ও তো আমাকে ছেড়েই ভালো আছে, তাহলে আমি কেন ওর জন্য কান্না করব? তারপর সিদ্ধান্ত নিলাম এই শহরে আর থাকবো না, আর এই কলেজেও পড়বো না। কারণ কলেজে গিয়ে যদি দেখি সময় অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছে, তখন এটা সহ্য করতে পারবো না। তাই আব্বুকে বললাম, আব্বু, আমি আর এই কলেজে পড়বো না। কেন, এইখানে কি হয়েছে? কিছু না, এমনিতে ভালো লাগতেছে না, তাই আমি মামাদের বাড়িতে থেকে ওইখানে কলেজে ভর্তি হব। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই হবে। তারপর আমার রুমে চলে আসলাম। রুমে এসে সব কিছু গুছিয়ে নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তারপর চলে আসলাম ঢাকায়, আমার প্রাণপ্রিয় শহর ছেড়ে, আমার সুমাইয়াকে ছেড়ে। আসলে সুমাই এখন তো আর আমার না, আমার বলাটা ভুল হবে। সুমাই এখন অন্য কারো। আমি ঢাকাতে আসছি কাউকে বলিনি, আমার বন্ধুরাও জানে না যে আমি ঢাকায় আসছি। তারপর চলে আসলাম মামাদের বাসায়। অনেক বছর পরে আসলাম মামার বাড়ি। বাসায় এসে কলিং বেল দিতে মামি এসে দরজা খুলে দিল। কেমন আছো মামি? ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। মনে পড়লো আমাদের কথা? হ্যাঁ, চলে আসলাম তোমাদের দেখতে, আর এখন থেকে তোমাদের এখানেই থাকবো। তাহলে তো ভালোই হবে। আচ্ছা, ভেতরে আসো, পরে কথা হবে। তারপর বাড়ির ভেতরে চলে আসলাম। মামি, মামা কই? বাজারে গেছে। মিম কই? মিম স্কুলে গেছে, কিছুক্ষণ পরেই এসে পড়বে। ও আচ্ছা, আগে বলেনি যে মিমটাকে। মিম হচ্ছে আমার মামাতো বোন। আমার মামার একটাই মেয়ে, তার আর কোনো ছেলে মেয়ে নেই। তারপর মামি আমাকে একটা রুমে নিয়ে গেল, বললো যে এখন থেকে আমি এই রুমেই থাকবো। আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুমাচ্ছি, এমন সময় কে যেন আমার শরীরে পানি ঢেলে দিল। ঘুম থেকে উঠিয়ে দেখি মিম পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছে তোর? পানি মারলি কেন? তো কি করব, কখন থেকে ডাকছি, তোর কোনো সাড়াই নেই, তাই এটাই করলাম। তারপর তুই কেমন আছিস? ভালো। কলেজ থেকে কখন আসলি? এই তো একটু আগে। চল ছাদে যাই, অনেক দিন হয়েছে তুই আমাদের বাসায় আসোস না, আর তোর সাথে জমাইয়া আড্ডা দেওয়া হয় না। চল আজকে আড্ডা দেব। আচ্ছা চল। ও হ্যাঁ, মিম কিন্তু আমার থেকে 2 বছরের ছোট। আমাকে ছোট থেকে তুই করে বলে। আর মিম এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তারপর দুজন মিলে ছাদে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম নিচে। রাতে খেতে গিয়ে মামার সাথে কথা হয়েছে, মিম যে কলেজে পড়ে সেখানে নাকি ভর্তি হব। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিমের সাথে কলেজে চলে গেলাম। তারপর মিম আমাকে তার কলেজে অ্যাডমিশন নিয়ে দিল। চলে আসলাম আবার বাসায়। পরদিন কলেজে গেলাম মিম আর আমি একসাথে। এখন মিম আর আমি প্রতিদিন একসাথে কলেজে যাই। এভাবে চলতে থাকলো আমার দিনগুলো। আস্তে আস্তে বলতে লাগলাম পিছনে সব কিছু। তারপর আমার সিমও চেঞ্জ করে ফেললাম, সবখান থেকে সুমাইকে ব্লক করে দিলাম। এখন আমার এই সিমের নাম্বার আমার পরিবার ছাড়া আর কেউ জানে না। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর। 3 বছর পর 3 বছর পর আজ আমি বাড়িতে যাচ্ছি। আমি যেতে চেয়েছিলাম না, কিন্তু মামা মামি অনেক জোর করলো, তাই যাচ্ছি সেই চিরচেনা প্রাণের শহরে। এই 3 বছরে মামা মামির ভালোবাসা আর মিমের সাথে সারাদিন হাসি দুষ্টুমিতে সুমাইকে প্রায় ভুলেই গিয়েছিলাম। এখন আর আগের মতো তেমনটা মনে পড়ে না সুমাইয়ের কথা। আমি এখন আর আগের মতো নেই, অনেকটা বদলে গেছি। বাড়ি থেকে চলে আসার পর শুধু পড়াশোনায় মন দিয়েছিলাম, সুমাইকে ভুলেই গিয়েছিলাম। এই বেইমানটার কথা আর মনেই রাখিনি, যার ফলে আজকে অনেক ভালো রেজাল্ট করেছি, আর তার সাথে একটা ভালো ভার্সিটিতে চান্সও পেয়েছি। সবচাইতে বড় কথা হলো যে ভার্সিটিতে আমি চান্স পেয়েছি সেটা আমাদের শহরেই, মানে মামাদের বাসা থেকে কিছুটা দূরে। এসব ভাবতে ভাবতে কখন যে চলে আসলাম আমার গন্তব্যে সেটা খেয়ালই নেই। বাস থেকে নেমে পড়লাম। নামার পর দেখলাম আমার আব্বু আমার আসার আগে দাঁড়িয়ে আছে। তারপর আমি আব্বুর কাছে যেতে আব্বু আমাকে পাজা করে ধরে বলল, কিরে, কেমন আছোস? আমাদের কথা তো ভুলে গেছিস, মনে আছে আমাদের কথা? হ্যাঁ, ভালো আছি। আর কি যে বলো না, বাবা মা কি কখনো ভোলা যায় নাকি? আচ্ছা চল গাড়িতে উঠ, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমি আর আব্বু মিলে গাড়িতে উঠে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর ভেতরে ঢোকার সাথে সাথে আম্মু আমাকে দেখে কেঁদে দিল। আমিও মাকে জড়িয়ে ধরলাম। কেমন আছো মা?
তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বলতো? আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি, আর কোথাও যাব না। আসলে আমি বাড়ির এক ছেলে তো, তাই। তারপরে মায়ের মন বলে কথা। তারপর মায়ের সাথে কথা বলে আমার রুমে চলে গেলাম। কিন্তু আমি তো আমার রুমটা দেখে অবাক হয়ে গেলাম। মনে হয় যে কেউ আমার রুমে থেকেছে। দেখে মনে হয় না যে কেউ রুম ব্যবহার করে না, কিন্তু আমার রুমে তো কেউ থাকে না। আমি বাড়িতে না থাকলে তাই মাকে ডাক দিলাম, আম্মু, ও আম্মু, কি হয়েছে? এদিকে আসো তো আমার রুমে। কি হয়েছে বল। আচ্ছা, আমার এই রুমে কি কেউ থেকেছে নাকি? না, কেন? তাহলে রুমটা এত সুন্দর করে সাজানো কিভাবে? আছে একজন, যে কিনা প্রতিদিন এসে জিজ্ঞেস করতো যে তুই বাড়িতে কবে আসবি, কেমন আছোস, কি করছো। ওই এসে তোর রুমটা গুছিয়ে রেখে যায়। কে সে? আছে, সেটা পরে জানতে পারবি। তারপর মা চলে গেল আমার রুম থেকে। আমি ভাবতে থাকলাম যে কে সেই যে আমার কথা জিজ্ঞাসা করতো। মনে হলো সময় ছাড়া তো আর কেউ হতে পারে না। পরক্ষণে মনে হলো, ধ্যাত, কি চিন্তা করতেছি আমি, সময় আসবে কোত্থেকে? সে তো আমাকে একটু ভালোবাসে না, উল্টা আমাকে অপমান করতো, অবহেলা করতো। এতদিনে তো মনে হয় বিয়ে হয়ে গেছে। আবার অনেক দিন পর বাড়িতে আসলাম, তাই সময়ের কথা খুব মনে পড়তেছিল, দেখতেও খুব ইচ্ছে করতেছিল। তারপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। বিকালের দিকে বের হলাম সব পুরনো বন্ধুদের সাথে দেখা করতে, আমাদের সেই পুরনো আড্ডাখানায়। ওরা তো আমাকে দেখে অনেক খুশি। তারপর সবাই একসাথে বলতে লাগলো, কি রে, এতদিন কই ছিলি আর আমাদের কিছু না বলে হঠাৎ উধাও হয়ে গেলি? আর আমি মামাদের বাসায় গিয়েছিলাম, ওইখানে কলেজে ভর্তি হয়েছি। এখন আবার একবারে চলে আসলাম, ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়েছি। যাক, ভালোই হয়েছে, আবার জমাইয়া আড্ডা দেওয়া যাইব। তারপর কিছুক্ষণ জমি আড্ডা দিয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরতেছি। এমন সময় মনে হলো কে যেন আমার পিছনে আসতেছে আর আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে। আশেপাশে তাকিয়ে দিকে চারদিকে কেউ নেই, তাই মনে হলো যে আমাকে আবার কে দেখবে। আমাকে দেখার মতো তো কেউ নেই, তাই বাসায় চলে আসলাম। তারপর সেদিনের মতো রাতে খেয়ে দিলাম এক ঘুমে সকাল হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর নাস্তা করতে গেলাম নাস্তার টেবিলে বসে আছি। এমন সময় আমার চোখ গেল রান্নাঘরে। মা রান্না করতেছে, কিন্তু মার সাথে মেয়েটাকে যে মার সাথে রান্না করতেছে। তারপর কি যেন ভেবে আবার সেদিকে খেয়াল করলাম না। আমি খেতে বসলাম। আম্মু, আমাকে খেতে দাও, অনেক খিদা পেয়েছে। দিচ্ছি, দাঁড়া আর একটু। তাড়াতাড়ি দাও, আর পারতেছি না। তারপর মা মেয়েটাকে নাস্তার বাটিটা হাতে দিয়ে বললো আমাকে দিয়ে যেতে। একটু পর দেখলাম মেয়েটা নাস্তা নিয়ে আমার দিকে আসতেছে। তারপর মেয়েটা টেবিলে নাস্তার বাটিটা রাখলো। মেয়েটা দেখতে অনেক সুন্দর, একদম পরীর মতো বললে ভুল হবে, পরীর চেয়েও সুন্দর। কতটা কিউট, চেহারাটা দেখতে গোলগাল, যার ফলে দেখতে আরো বেশি কিউট লাগতেছে। অনেকক্ষণ চেয়ে থাকার পর দেখলাম যে মেয়েটাকে চেনা চেনা লাগছে, আবার কেমন যেন চিনতেও পারতেছি না। তাই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আর আগে কখনো তো আমাদের বাসায় আপনাকে দেখিনি। তারপর মা রান্নাঘর থেকে বলল, আরে, এটা সুমাইয়া। তুই কি সুমাইয়াকে চিনতে পারিস নাই? ও, ওর চেহারা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে তো, তাই চিনতে পারিনি। কি রে, কি খবর তোর? ভালো। তোর কি খবর, কেমন আছিস? ভালোই। তো এখন কি করিস? বিয়ে টিয়ে করেছিস নাকি? আরে কিসের বিয়ে? আর 3 বছর ধরে তোর জন্য অপেক্ষা করতেছি, আর তুই এখন কিনা বলতেছিস যে বিয়ে করেছি কিনা? মানে বুঝলাম না। তোর বোঝা লাগবে না, আমি এখনো বিয়ে করি নাই। অনেক জায়গা থেকেই দেখতে এসেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছি। কেন? আমি একজনকে অনেক ভালোবাসি, তাই তার জন্য বিয়ে করি নাই। আমি তাকেই বিয়ে করব। কে সেই ছেলে? সময় হলেই জানতে পারবি। ও, ভালো। সময় নাকি অন্য ছেলেকে ভালোবাসে, তাকে নাকি বিয়ে করবে। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই আছে, আমি ওকে প্রায় ভুলেই গেছি, কিন্তু এখনও তোকে ভালোবাসি। তারপর আর কোনো কথা বললাম না ওর সাথে। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম সুমা আমার রুমে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। আবিদ, তোকে একটা কথা বলতে চাই। আমি সুমাইয়ের সাথে কোনো কথা না বলে চলে আসলাম রুম থেকে। তারপর সুমাইয়া মনে মনে বলতে লাগলো, যেই মানুষটা আমার সাথে কথা বলার জন্য পাগল থাকতো, আর আজকে সেই মানুষটা আমাকে ইগনোর করতেছে। যা হয়েছে সব কিছু আমার জন্যই হয়েছে, সব দোষ আমার, যার কারণে আবিদ আমার সাথে কথা বলতে চায় না। এইভাবে চলে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ সুমা আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো সুযোগ দিইনি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, কষ্ট পেলে পাক, তাতে আমার কি? আমাকে যখন ইগনোর করতে এর থেকে বেশি কষ্ট আমার লেগেছে,
তবে এই কয়দিনে যা দেখলাম যে সময়টা অনেক পরিবর্তন হয়েছে। মেয়েটা সব সময় এখন আমাদের বাড়িতেই থাকে, সারাদিন মায়ের সাথে টুকটাক সব কাজে দেখে হেল্প করে। আজকে রাতে ছাদে গিয়ে বসে গিটার বাজাচ্ছি, তখন দেখলাম সুমা আমার পিছনে দাঁড়িয়ে আমার গিটার বাজানো দেখতেছে। ও, আমি আবার গিটার বাজাতে অনেক ভালোবাসি, প্রায় ছাদে এসে বাজাতাম। তার কিছুক্ষণ পর সুমাইয়া বলল, আবিদ, আজকের চাঁদটা কত সুন্দর না? আমি চুপ করে বসে আছি, কিছু বলছি না। কিরে, কিছু বলস না কেন? এমনিতেই। কিছু বলবি নাকি? বলবো। তোর সাথে আমার কিছু কথা আছে যা আমি তোকে অনেক দিন ধরে বলতে চাচ্ছি, কিন্তু তুই আমার কথাই শুনছিস না। সেহেতু আমাকে ইগনোর করে যাচ্ছিস। কি বলবি বল। আসলে তুই কথাটা মেনে নিবি কিনা আমি জানি না, কিন্তু আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। তোকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, সারাদিন শুধু তোর কথাই মনে পড়ে। তুই যখন আমাকে ছেড়ে এইখান থেকে চলে গেলি, তখন বুঝতে পেরেছিলাম যে আমিও তোকে অনেক ভালোবাসি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সুমাইকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে দিলাম। কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, আমি যখন সারাদিন তোর পিছনে পড়ে থাকতাম আর ভালোবাসি বলতাম, তখন তো আমার ভালোবাসা গ্রহণ করলি না, উল্টা আমাকে অপমান করতি। আর এখন তুই বলতেছিস যে আমাকে ভালোবাসিস। ভালোবাসি কি তুই বুঝিস? আর ভালোবাসা তো সস্তা না যে বললেই হয়ে গেল। তোর না বয়ফ্রেন্ড আছে? কয়টা লাগে তোর? একজনের সাথে প্রেম করলে হয় না? 4-5 জন লাগে, তাই না? আসলে তোদের মতো মেয়েদের আমাদের চেনা আছে, লুচ্চা মেয়ে কোথাকার। বলে ছাদ থেকে নিচে চলে আসলাম। কথাগুলো বলতে অবশ্য আমার অনেক কষ্ট হয়েছে, তো কি করব বলেন? ও যে কষ্টটা আমাকে দিয়েছে, এর থেকে ভালো কিছু আর আমার মন থেকে আসেনি। যখন কথাগুলো বলেছিলাম, দেখেছিলাম সময় দু চোখ বেয়ে অজর ধারায় পানি পড়তেছে। পড়লে পড়ুক, তাতে আমার কি? আমাকে তো একদিন এরকমভাবে কাঁদিয়েছিল। তবে আমি আর এইসব নিয়ে ভাবতে চাই না। একলা আছি, এটাই ভালো আছি। একা একা ভাবছি যে চেয়েছিলাম এখন থেকে বাড়িতেই থেকে যাব, কিন্তু তার হলো না সময়ের জন্য। বাড়িতে থাকলে ওর সাথে দেখা হবেই, তারপর আবার কোনো না কোনো ঝামেলা হতে পারে। তাই ঠিক করলাম আবারও মামাদের বাড়িতেই চলে যাব। রাতে আব্বুকে বলে সব কিছু ঠিক করে নিলাম যে আমি এবার মামার বাড়িতেই চলে যাব। ঠিক আছে, যাবি? সকালে আমার ট্রেন, তাই রাতে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম ট্রেন স্টেশনে। যাওয়ার কিছুক্ষণ পরে একটা ট্রেন আসলো, ট্রেনের ভিতরে গিয়ে বসলাম। ট্রেন চলতে লাগলো তার আপন গতিতে, মানে চলে যাচ্ছি আবারও এই শহর ছেড়ে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ঢাকাতে এসে আবারও ভার্সিটি ভর্তি হয়ে গেলাম। দিনগুলো ভালোই কাটতেছিল। এখন সময়ের কথা আবার ভুলে গেছি, কারণ ভার্সিটিতে আমার নতুন নতুন অনেক ফ্রেন্ড, ছেলে মেয়ে, সবাই অনেক মজার মানুষ আমার ফ্রেন্ডরা। তারপর ভার্সিটি থেকে বাসায় এসে সে আগের মতোই মামা মামি আর মিম তো আছেই। ওদের সাথে হাসি মজা করতে করতেই দিনগুলো আমার কেটে যায়, তাই এর সময়ের কথা মনে পড়ে না। অনেক মেয়েরই প্রপোজ পেয়েছি ভার্সিটিতে আসার পর, কিন্তু কাউকে অ্যাকসেপ্ট করিনি। কেন করিনি সেটা নিজেও জানি না, কিন্তু আমার কাউকে মন থেকে ভালোই লাগে না, ভালোই মনে হতো না, সবাইকে ধোঁকাবাজ মনে হতো, তাই করিনি। আর হয়তো আজ আমার মনে সময়ের জন্য ভালোবাসা আছে, তাই আর অ্যাকসেপ্ট করতে পারিনি কারোর প্রপোজাল। একদিন ভার্সিটি থেকে বাসায় যাওয়ার পর একটা মেয়ের সাথে দেখা হলো। অনেক চেনা চেনা লাগতেছে, কিন্তু বুঝতে পারতেছি না। একটু পর সামনে গেলাম যখন, তখনই বুঝতে পারলাম এটা তো সুমাইয়া। কিন্তু সুমাইয়া এখানে আসবে কিভাবে, আর কেনই বা আসছে? হয়তো আমার মনের ভুল হয়েছে, অন্য কাউকে দেখেছি সময়ের মতো। তারপর ওখান থেকে আবার বাসায় চলে আসলাম। যখনই ভেতরে প্রবেশ করতে যাব, ভেতরেতে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম। সুমাইয়া, তাও আবার এইখানে? তাহলে আমি ঠিক দেখেছিলাম, ভুল কিছু দেখিনি? তখনই আন্টি বলে উঠল, মানে মামি বলল, দেখো আবিদ কে আসছে। হ্যাঁ দেখেছি। তো সেই ছোট্টবেলায় একসাথে চলার সাথেই এসেছে। সেটা সেই ছোটবেলায় চলে গেছে, এখন আর নেই। মানে? মানে কিছু না। তোর কথার আগা মাথা কিছুই বুঝলাম না। তোমার বোঝা লাগবে না বলে আমার রুমে চলে আসলাম। কি মেয়ে বাবা, এখানেও চলে এসেছে। পরে অবশ্য জানতে পারলাম সময় কিছুদিনের জন্য নাকি এখানে বেড়াতে এসেছে। আমি যতক্ষণ বাসায় থাকি সারাদিন সময় আমার পিছন পিছন ঘুরতে থাকে, কিন্তু আমি অবশ্য যতটা সম্ভব সময় থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেক দিন হয়ে গেল মেয়েটা এখানে এসেছে। রাতের বেলা একদিন ছাদে বসে গান গাচ্ছি আর আমার শখের গিটারটা বাজাচ্ছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম কে যেন ছাদে এসেছে। আমি সেই দিকে খেয়াল না করে আমার মনের সুখে গান গাচ্ছি। তারপর হঠাৎ করে কে যেন পেছন থেকে আমার গিটারটা টান দিয়ে নিয়ে গেল। আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। পেছনে ঘুরে দেখি যে সময় গিটারটা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো রাগটা এবার ধরে রাখতে পারলাম না, দিলাম ঠাটি একটা চর। কি রে,
কি সমস্যা তোর? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? সুমাইয়া কান্না করতে করতে বলল, মার, যত মনে চাই মার, কিন্তু আমার সাথে একটু কথা বল। তোর সাথে কথা আছে। আমার সাথে তোর কোনো কথা থাকতে পারে না, আর কোনো কথাও নেই। আমার আছে, প্লিজ এমন করিস না, একটু কথা বল। কি কথা থাকতে পারে তোর সাথে আমার? তুই যে কিনা অন্য একটা ছেলের সাথে প্রেম করে আবার আমাকে সে বলতেছিস যে ভালোবাসি। লজ্জা করে না তোর এত ছেলেকে ভালোবাসি বলতে? তুই সত্যিটা জানিস না, সত্যটা তো আগে শুনবি, তারপরে তোর যা ইচ্ছা তাই আমাকে বলিস। আচ্ছা বল তো সত্যিটা, তোর কি এমন সত্যি যে আমি জানি না? সেই দিন তুই কলেজে আমাকে যেই ছেলেটার সাথে ঘুরতে দেখেছিস, ওটা আমার বিএফ না, ওটা আমার ফুফাতো ভাই। আচ্ছা, আজকাল ফুফাতো ভাই বোনেরও হাত ধরে ঘুরে বেড়ায় বুঝি, তাও আবার কলেজে? ওটা আমি তোকে দেখানোর জন্য করেছিলাম, কারণ এই কয়েকদিন ধরে তোকে আমার একদম সহ্য হতো না। তুই সারাদিন খালি ভালোবাসি ভালোবাসি বলতি, অনেক বিরক্ত লাগতো। তাই আমি প্ল্যান করেছিলাম যে কি করলে তুই আমার থেকে দূরে চলে যাবি। তখনই মাথায় এই বুদ্ধিটা আসলো, কারোর সাথে প্রেমের অভিনয় করলে তুই সহ্য করতে পারবি না, তখন চলে যাবি। তাই আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে প্ল্যান করে এটা করেছিলাম। আমার প্ল্যান যখন সফল হয়েছিল তখন আমি অনেক খুশি হয়েছিলাম। পরে যখন জানতে পারলাম যে তুই নাকি ঢাকায় চলে গেছস, তখন তো আমি আরও বেশি খুশি হয়েছিলাম। যাক বাবা, আজ এতদিনে মুক্তি পেলাম, আপদটা আমার কাছ থেকে চলে গেল। কিন্তু কেন জানি মনে হলো যে মন থেকে কি যেন একটা চলে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পরে তোকে মিস করতে শুরু করলাম। সারাদিন আমাকে ভালোবাসি কথা বলাটা মিস করতাম, একসাথে কলেজে যাওয়াটা মিস করতাম। পরে বুঝতে পারলাম যে আমিও তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনো লাভ হলো না। তখন অনেক দেরি হয়ে গেছিল। অনেক চেষ্টা করেছি তোর সাথে যোগাযোগ করার। প্রতিদিন ফোন দিয়ে ট্রাই করতাম, ফেসবুকে গিয়ে দেখতাম যে তুই লাইনে আছোস কিনা। অনেক চেষ্টা করতাম, কোনো উপায় তোর সাথে দেখা করতে পারলাম না। সব দিক থেকেই ব্যর্থ হলাম। পরে একদিন যখন আন্টির কাছ থেকে তোর ফোন নাম্বার নিলাম, কিন্তু ফোন করতে পারলাম না, ভয়। তোকে কি বলবো সেটাই বুঝতে পারতেছিলাম না। তাই তোর জন্য প্রতিদিনই অপেক্ষা করতাম, কিন্তু তুই আসতি না। আসলি তাও আবার 3 বছর পরে। এই 3টা বছর তোর জন্য আমার কি যে কষ্ট হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। প্রতিদিন তোদের ব্যবসায় গিয়ে আন্টির কাছে জিজ্ঞেস করতাম তুই কবে আসবি, কিন্তু আন্টি তা বলতে পারতো না। যখন তুই আমার থেকে দূরে চলে গেলি তখন বুঝতে পারলাম যে ভালোবাসাটা কি, কারোর জন্য অপেক্ষা করাটা কতটা কষ্টকর। তোর জন্য প্রতি রাত কাঁদতাম, প্রতি রাতে তোর ছবি দেখতে দেখতে বুকে করে নিয়ে ঘুমিয়ে পড়তাম। তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। তুই যদি আমাকে ফিরিয়ে দিস তাহলে আমি মরেই যাব। আমি শুধু এতক্ষণ চুপ করে ওর কথাগুলো শুনতেছিলাম। কিরে, চুপ করে আছিস কেন? কিছু তো একটা বল। আমি যে আর পারছি না, তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য যে আমার মনটা ছটফট করতেছে। আমি তোকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। আমাকে যখন ভালোই বাসিস না, তাহলে এতগুলো মেয়ের প্রপোজ পাইলি, তাহলে অ্যাকসেপ্ট করলি না কেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, তোকে আমি বলতে বাধ্য নই। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি এখনই এখান থেকে লাফ দিব। তো দে না, তোকে কে মানা করেছে? তোকে শেষবারের মতো বলে গেলাম যে তোকে অনেক বেশি ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসি। আর তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস। এটা বলে সুমাইয়া দৌড় দিয়ে ছাদের এক পাশে চলে গেল লাফ দিতে। তারপর সুমাইয়া যখন ছাদ থেকে লাফ দিতে যাবে তখন ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসি আর ঠাস করে চর বসিয়ে দেই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সুমাইয়া কান্না করতে করতে বলল। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। তুই তো আমাকে ভালোই বাঁচস না, তাহলে কেন আটকালি আমাকে? তুই চলে গেলে আমার কি হতো একটাবারও কি ভেবে দেখেছিস? তুই চলে গেলে আমি কি নিয়ে থাকতাম? ভালোবাসি রে পাগল তোকে। হ্যাঁ, আমিও ভালোবাসি আমার এই পাগলিটাকে। তাহলে আমাকে এতদিন এত কষ্ট দিলি কেন? তুই বুঝি দেসনি? দিয়েছি, এই কারণে তুই আমাকে কষ্ট দিবি? তোকে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে ভালোবাসার মানুষটাকে অবহেলা করলে কতটা কষ্ট লাগে। আর কখনো কষ্ট দিব না তোমাকে। আমিও দেব না, এবার শুধুই ভালোবাসবো। আর কখনো ছেড়ে যাবে না তো আমায়? না, আমি আমার এই পাগলিটাকে ছেড়ে কোথায় যাব? এবার দুইজন দুজনকে অনেক ভালোবাসবো। আর হ্যাঁ, এবার থেকে কোনো তুই না, শুধু তুমি করে বলবা। ওকে ওকে জানো। এবার জড়িয়ে ধরো না। কতদিন ধরে অপেক্ষা করতেছি, কবে তোমার বুকে মাথা রাখবো। এখন না, বিয়ের পরে। বুঝেছি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাসি তো, অনেক ভালোবাসি। আর আসো, এদিকে আসো। তারপর সুমাইয়াকে জড়িয়ে ধরলাম।
এমনভাবে ধরেছো কেন? আর শক্ত করে ধরো না। হুম। আমাকে ছেড়ে আর কোনোদিনও তোমাকে যেতে দিব না। যদি মরে যাই? এই কথা আর একদিন যদি মুখে আনছো তাহলে খবর আছে। ঠিক আছে, আর কখনো বলবো না। আচ্ছা, এখন আমাকে একটা পাপ্পি দিবা? যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা পেয়ে কি হবে? কিছুদিন পর তো আমার সাথেই থাকতে হবে। যে বলতেছে সে দিতে পারে না। এটা বলে সুমা আমার বুকে মাথা লোকালো। তারপর দুইজনে মিলে চলে গেলাম মামা মামির কাছে। তাদেরকে বললাম যে আমরা বাসায় চলে যাব। মামা মামি যাওয়ারও সম্মতি দিল। দুইজনে রাতে নিজেদের ব্যাগ গুছিয়ে নিলাম। তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাস স্ট্যান্ডে বসে আছি। কিছুক্ষণ পর একটা বাস আসলো। দুইজন মিলে উঠে পড়লাম বাসে। যাওয়ার পথে গাড়িতে সুমা আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। কিছুক্ষণ পর সুমায় বলে উঠল, কি থেকে কি হয়ে গেল? আচ্ছা, তুমি তো আগে একা কোথাও যেতে সাহস পেতে না, তাহলে এখানে কি করে আসলে? আমাকে আন্টি দিয়ে গেছে। আন্টি মানে? আন্টি মানে আমার হবু শাশুড়ি। আমি তো সুমায়ের কথা শুনে অবাক হয়ে গেলাম যে মা কি না ওকে এখানে রেখে গেছে। আচ্ছা, তুমি মাকে কি বলেছো? আমি বলেছি যে আমি তোমার কাছে যাব, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখন আন্টি আমাকে এখানে দিয়ে গেল। আচ্ছা, আম্মা এসেছিল এখানে কিন্তু আমাকে বলেনি কেন? তুমি তো সব জেনে গেছো তাই। আমি তো আরো ভেবেছিলাম যে আমি বাড়িতে গিয়ে মা বাবার কাছে তোমার কথা বলবো। আর বলা লাগবে না, তার আগেই আমি সে কাজ সেরে ফেলেছি। আচ্ছা, তোমার বাড়িতে কি সবাই জানে? হুম। কথা বলতে বলতে আমাদের গন্তব্যে পৌঁছালাম। একটা সিএনজি নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে তো আরও চমকে গেলাম যে সারা বাড়ি লাইটিং দিয়ে সাজানো। আমি তখন সুমাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু জানো নাকি যে আমাদের বাসাতে আয়োজন কেন? জানি তো, এটা একটা বিয়ের আয়োজন করা হয়েছে। আমাদের বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই, তো কার বিয়ে হবে? আরে বোকা, বিয়েটা তো তোমারই আমার সাথে। কিভাবে সম্ভব? কালকে রাতে তোমার সাথে কথা বলার পরে আমি আব্বু আম্মু ও আন্টিকে সব বলেছি যে তুমি আমাকে মেনে নিয়েছো। আজকে যেন আমাদের বিয়ে হয়, তাই এত আয়োজন? তুমি আমাকে কিচ্ছু বললা না। তোমাকে সারপ্রাইজ দিব বলে কিছু জানাইনি। তারপর বাসায় চলে গেলাম। এদিকে মেহমানে আমাদের বাসা ভরপুর। তারপর আমাদের বিয়েটাও হয়ে গেল। তারপর আমাদের দুজনের সুখের সংসার, সুখের দিন কাটতে লাগলো। তো বন্ধুরা, এই ছোট্ট মিষ্টি দুষ্ট গল্পটি এখানেই শেষ করা হলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, সবসময় তো বড় গল্পই দেওয়া হয়, এবার নয় একটু ছোট করে দিলাম। আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিও, আর কমেন্ট করে বলবে গল্পটা কেমন হয়েছে। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ওই সুমাইয়া, কি হয়েছে বল। আই লাভ ইউ। থাপ্পড় চেনস? কেন, দিবি নাকি? হ্যাঁ দিব। দে তাহলে। বেহাইয়া। ভালোবাসি। কুত্তা, বিড়াল, ভালোবাসি। যা ভাগ এখান থেকে। ভাগলে তো তোকে নিয়ে ভাগবো। হর, যা শয়তান। আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে বুঝিস না কেন? আমাকে ভালোবাসতে তোর প্রবলেমটা কি একটু বলবি আমাকে? জানি না। জেনেও না জানার ভান করিস না, বল না। ভালোবাসতে হলে একটা ফিলিংস লাগে, যাকে ভালোবাসবো তার জন্য আমার ফিল করতে হবে, কিন্তু তোর জন্য আমার মধ্যে এইসবের কিছুই হয় না। তাহলে কিভাবে ভালোবাসবো তোকে বল। তুই চেষ্টা করলেই হবে। না রে, তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। ও, বাসায় যাবে না? হুম। আচ্ছা চল, বাসায় যাব। চল। চল। তারপর একটা রিক্সা নিলাম। দুইজন মিলে চলে আসলাম বাড়িতে। ও, আপনাদের তো এখনো পরিচয়টাই দেওয়া হয়নি। আগে পরিচয়টা দিয়ে নিই, না হলে গল্পের আগামাথায় কিছুই বুঝবেন না। আমি আবিদ, বাবা মায়ের একমাত্র সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হচ্ছে সুমাইয়া। নামটা যেমন সুন্দর, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক ছেলের ক্রাশ, অনেক ছেলেকে প্রপোজও করেছে, কারোটা অ্যাকসেপ্ট করেনি। আমি সেই যে ক্লাস 8 থেকে ওর পেছনে পড়ে আছি, কিন্তু ও এখনও কোনো রেসপন্সই করে না। ওর আম্মু আর আমার আম্মু বান্ধবী, একসাথেই থাকে, মানে পাশাপাশি বাসা আর কি। আর আমরা দুজনে একই ক্লাসে পড়ি। অনেক পরিচয় তো দেওয়া হলো, গল্পের সাথে থাকেন, পুরো পরিচয় পরে পেয়ে যাবেন। আশা করি ভালো লাগবে গল্পটা। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠেই আবারও ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে বিকেলে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরে আসলাম। তারপর রাতে ফেসবুকে গেলাম, গিয়ে দেখি সুমাইয়া লাইনে আছে। দেখেই নক করলাম, কিরে পেতনি, কি করিস? কিছু না রে পেত্তর। এত রাতে লাইনে কি করিস? হ্যাঁ,
ব্যাপার কি? কারোর সাথে লাইন মারাস নাকি? আরে না, এসব আমার দ্বারা হবে না। আচ্ছা বাদ দে, কালকে কলেজে যাবি না? হুম, যাবো তো। তুই? যাবো তো। কলেজে না গেলে তো আর তোকে দেখতে পাবো না, আর তোকে একদিন না দেখলে তো আমার ভালোই লাগে না, তাই তো যেতেই হবে। আচ্ছা, এই কথা বাদ দে, কিছু বলবি নাকি? ভালোবাসি গো তোমাকে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি সেটা কেন বুঝো না? বুঝো না বোঝার ভান ধরে বসে আছো। বারবার বলার পরেও তুমি কেন মানতে রাজি না? তোমার এই অবহেলায় পড়ে যাচ্ছে আমার মন। নিশ্চয়তার মাঝে আমি এক অধম কাঙ্গাল হয়ে যাচ্ছি। কেন তুমি বুঝো না? আহারে বেচারা। বলো না, শুধু একবার বলো ভালোবাসি। তোকে কতবার বলবো যে আমি তোকে ভালোবাসি না? কিন্তু আমি যে নিজের জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসি। বললাম তো আমি তোকে ভালোবাসি না, এখন ঘুমাবো। ভাই বলে এই লাইন থেকে চলে গেল সুমাইয়া। আমি ভাবতে লাগলাম, সেই ছোটবেলাটা বেশ ছিল, অনেক ভালো ছিল। যখন বুঝতাম না জীবনের মানে কি, ভালোবাসা কি, তখনই ভালো ছিল। যখন বড় বউ খেলতাম, কত মজাই না করতাম, একজন আরেকজনকে ছাড়া থাকতাম না, তখনকার দিনগুলোই ভালো ছিল। যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম, স্কুলে যেতে শিখলাম, তখন থেকে শুরু হলো সুমাইয়ের প্রতি আমার ভালো লাগা। তবে সে ভালো লাগাটা যে ভালোবাসা, সেটা হাই স্কুলে এসে বুঝলাম। তখন থেকে সুমাকে ভালোবাসি কথাটা বলে আসতেছি, কিন্তু মেয়েটা এখন আমাকে একটুও বোঝে না। এতদিন যদি এই মেয়ের পেছনে না ঘুরে অন্য কোনো মেয়ের পেছনে ঘুরতাম, তাহলে শুধু মেয়ে না, মেয়ের বংশের সব রাজি হয়ে যেত। কিন্তু এই মেয়েকে কিছুতেই রাজি করাতে পারছি না। আপনাদের সাথে কেমন হয় পাঠক পাঠিকারা? কখন এমন হয়েছে যে অনেক দিন ধরে পিছনে পড়ে থেকেও কাউকে রাজি করাতে পারেননি? যাই হোক, গল্পে ফেরা যাক। কখনো কখনো মনে হয় শুধু মেয়েটার পিছনেই পড়ে আছি, পরেক্ষণে আবার মনে হয় যে ভালোবাসি তো মেয়েটাকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজটা আমাদের বাসা থেকে বেশ কিছুটা কাছেই, তাই প্রতিদিন হেঁটেই যাই। কিছুক্ষণ হাঁটার পর কলেজে পৌঁছে গেলাম। যখনই গেট দিয়ে ঢুকতে যাব, দেখলাম সুমাইয়া মন খারাপ করে কলেজের একটা কোণায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখেও কিছু বলল না, তাই আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কী রে, কী হয়েছে তোর? এরকম মন খারাপ করে বসে আছিস কেন? এমনিতেই, কিছু না। তুই বললে তো হবে না, কি হয়েছে সেটা বল। বললাম তো কিছু না। বলবি না কি হয়েছে? সাইফুল আমাকে অনেক দিন ধরে বিরক্ত করতেছে। ওই ছেলে বলতেছে ও নাকি আমাকে ভালোবাসে। আমি এতদিন একে অনেক বুঝাইছি, বোঝে নাই। কিন্তু কিন্তু কি বল। সাইফুল আজকে আমাকে বলেছে আমি যদি ওকে ভালো না বাসি, তাহলে ওই নাকি আমাকে এমন কাজ করবে যে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আচ্ছা, এত কিছু হয়ে গেল, তুই আমাকে বলি না কেন? আমি মনে করেছিলাম আমি একাই প্রবলেমটা সলভ করতে পারবো, তাই কোনো ঝামেলা করতে চাই নাই। আচ্ছা, সাইফুল এখন কোথায়? ওই গাছের নিচে বসে আছে। আচ্ছা, আগে আপনাদের বলে নেই যে এই সাইফুলটা কে। ও হচ্ছে কমিশনারের ছেলে, তাই যখন যা ইচ্ছে তাই করতে পারে। তারপর আমি সোমাকে নিয়ে সাইফুলের কাছে গেলাম। গেটে গিয়ে ও বন্ধুদের সাথে বসে আছে, সাথে আমার বন্ধুরাও আছে। ওদের কাছে যেতে সাইফুল বলল, কি রে, কি খবর তোর? হ্যাঁ ভালো। আচ্ছা, তুই কি কোনো মেয়েকে হুমকি দিয়েছিস আজকে? কেন, কি হয়েছে? তুই যে মেয়েকে হুমকি দিয়েছিস জানিস ওকে? কে ও? ওকে আমি ভালোবাসি। আর কোনোদিন যদি দেখছিস ওর আশেপাশে, তাহলে জানিসই কি হতে পারে। না রে, তুই বলছস না আর কোনোদিনও অত যাওয়ার নাম এই মুখেও নেবে না। আপনারা ভাবছেন সাইফুল আমাকে কিছু বলেনি কেন? কারণ আমার বাবা হলো এখানকার এমপি, তাই ওরা আমার সাথে কেউ বেশি কথা বলে না। আর আমি কখন এমনিতেও কারোর সাথে কখনো ঝামেলাও করতাম না। তারপর সময়কে নিয়ে ওদের কাছ থেকে চলে আসলাম। তারপর যার যার মতো সে তার ক্লাসে চলে গেলাম। ক্লাস করে দুইজন মিলে বাসায় ফিরে আসলাম। এমনিভাবে চলতে লাগলো আমাদের জীবন। কিন্তু এখনও সময়কে ভালোবাসি কথাটা বলা বাদ দিইনি। আসলে বুঝতে পারি না, মেয়েটা কারোর সাথে রিলেশনও করে না, আবার আমাকে অ্যাকসেপ্ট করে না। আসলে মেয়েদের মন বোঝা বড়ই দায়। চলে গেল এভাবে আরও কয়েকটা মাস। অবশ্য কয়েক মাসের মধ্যে তার কোনো পার্থক্য হয়নি, কিন্তু সময় কেমন যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগের মতো কথা বলে না, একসাথে কলেজেও আর যায় না। ওর সাথে কথা বললে একটুতেই রেগে যায়, নানা রকমভাবে অপমান করে। ফোন করলে রিসিভ করে না, মেসেজ করলে সিন করে কিন্তু রিপ্লাই দেয় না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তার এই বদলে যাওয়াটা আমাকে অনেক কষ্ট দেয়, কিন্তু কিছু বলতেও পারি না, কারণ মেয়েটাকে যে অনেক ভালোবাসি। পরের দিন কলেজে গেলাম, কিন্তু কলেজে গিয়ে শুনলাম সুমাইয়া নাকি আমার আগে কলেজে চলে আসছে, কিন্তু আমাকে ডাকও দেয়নি। অবশ্যই এটা নতুন কিছু না, গত কয়েক মাস যাবৎ এরকমই হচ্ছে। তারপর কলেজের মাঠে এসে বসে আছি,
এমন সময় দেখলাম যা, তা দেখে আমি পুরো থ হয়ে গেছি। কারণ সোমা একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে, গলায় হাত দিয়ে হাঁটতেছে, আবার দুইজন মিলে হাসাহাসি করতেছে। এগুলো দেখে তো আমার অনেক কষ্ট লাগতেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার সময়কে অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এক সেকেন্ডও কলেজে থাকলাম না, সোজা বাসায় চলে আসলাম। না, আমাকে জানতেই হবে যে ওই ছেলেটা কে। তাই বিকেলে চলে গেলাম সোমাইদের বাসায়। ওদের বাসায় গিয়ে কলিং বেল দিলাম। একটু পর আন্টি মানে সোমাইয়ের মা এসে দরজা খুলে দিল। কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা আন্টি, সোমাইয়া কোথায়? ওর রুমেই আছে, যাও। তারপর সোমাইয়ের রুমে চলে গেলাম। গিয়ে দেখি সোমাইয়া বসে ফোন টিপতেছে। কি রে, কি করিস? দেখতেই পাচ্ছিস, তাহলে বলার কি আছে? হ্যাঁ, তোকে একটা কথা বলার ছিল। কি বলবি বল, তোর ফালতু কথা শোনার সময় নেই আমার। যা বলার তাড়াতাড়ি বল। আজকে কলেজে দেখলাম যে তোকে একটা ছেলের সাথে ঘুরতে। তো ছেলেটা কে রে? তারপর সোমাইয়া বলল, সেটা কি তোকে বলতে হবে নাকি? ছোট লোক কোথাকার। তোর মন মানসিকতা এত ছোট লোকদের মতো কেন? আর তুই আমার কে যে তোর কাছে আমার বলতে হবে? সরি রে, আমি বুঝতে পারিনি যে তুই রেগে যাবি। আমি শুধু জানতে চেয়েছিলাম যে ছেলেটা কে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে জিজ্ঞেস করার? আর তোর কাছে আমি কেন বলবো? আর তুই কেন সবসময় আমার পেছনে পড়ে থাকিস? কেন ডেলি কুত্তার মতো? তোর কি কোনো শরম নাই? এত অপমান করার পরেও আমার পেছনে পড়ে আছিস। বেহাইয়া কোথাকার। তোর মা বাবা কি তোকে ছোট থেকে কিছু শেখায় নাই? আসলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। তেমন তোকে যত কিছুই বলি না কেন, তোর কিচ্ছু হবে না। কারণ তুই তো একটা বেহাইয়া। আর বলেছিলি না যে ছেলেটা কে? এটা হলো আমার বিএফ। হইছে, এবার খুশি হইছস? এসব কথা শুনে আর আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার চোখ বেয়ে পানি ঝরতেছে। আমি ভাবতে পারিনি সময় আমাকে এভাবে অপমান করবে। ওর সাথে সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি, কখন এমন কথা বলেনি তো, তাই অনেকটা খারাপ লাগলো। তারপর আর সময়ের সাথে কোনো কথা বললাম না। ও রুম থেকে সোজা বের হয়ে বাড়িতে চলে আসলাম। বাসায় এসে রাতের বেলা অনেক কান্না করেছিলাম, কিন্তু কান্না করতে করতে একটা সময় মনে হলো আমি কার জন্য কান্না করতেছি? যে কিনা আমাকে ভালোবাসে না, উল্টো অপমান করে। যার বুকে আমার জন্য এতটুকু ভালোবাসা নেই, তার জন্য আমি কাঁদবো কেন? আমি আর কাঁদবো না ওর জন্য। ও তো আমাকে ছেড়েই ভালো আছে, তাহলে আমি কেন ওর জন্য কান্না করব? তারপর সিদ্ধান্ত নিলাম এই শহরে আর থাকবো না, আর এই কলেজেও পড়বো না। কারণ কলেজে গিয়ে যদি দেখি সময় অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছে, তখন এটা সহ্য করতে পারবো না। তাই আব্বুকে বললাম, আব্বু আমি আর এই কলেজে পড়বো না। কেন, এইখানে কি হয়েছে? কিছু না, এমনিতে ভালো লাগতেছে না, তাই আমি মামাদের বাড়িতে থেকে ওইখানে কলেজে ভর্তি হব। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই হবে। তারপর আমার রুমে চলে আসলাম। রুমে এসে সব কিছু গুছিয়ে নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তারপর চলে আসলাম ঢাকায়, আমার প্রাণপ্রিয় শহর ছেড়ে, আমার সুমাইয়াকে ছেড়ে। আসলে সুমাইয়া এখন তো আর আমার না, আমার বলাটা ভুল হবে। সুমাইয়া এখন অন্য কারো। আমি ঢাকাতে আসছি কাউকে বলিনি, আমার বন্ধুরাও জানে না যে আমি ঢাকায় আসছি। তারপর চলে আসলাম মামাদের বাসায়। অনেক বছর পরে আসলাম মামার বাড়ি। বাসায় এসে কলিং বেল দিতে মামি এসে দরজা খুলে দিল। কেমন আছো মামি? ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মনে পড়লো আমাদের কথা? হ্যাঁ, চলে আসলাম তোমাদের দেখতে, আর এখন থেকে তোমাদের এখানেই থাকবো। তাহলে তো ভালোই হবে। আচ্ছা, ভেতরে আসো, পরে কথা হবে। তারপর বাড়ির ভেতরে চলে আসলাম। মামি, মামা কই? বাজারে গেছে। মিম কই? মিম স্কুলে গেছে, কিছুক্ষণ পরেই এসে পড়বে। ও আচ্ছা, আগে বলিনি যে মিমটাকে। মিম হচ্ছে আমার মামাতো বোন। আমার মামার একটাই মেয়ে, তার আর কোনো ছেলে মেয়ে নেই। তারপর মামি আমাকে একটা রুমে নিয়ে গেল, বললো যে এখন থেকে আমি এই রুমেই থাকবো। আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুমাচ্ছি, এমন সময় কে যেন আমার শরীরে পানি ঢেলে দিল। ঘুম থেকে উঠে দেখি মিম পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে, কি হয়েছে তোর? পানি মারলি কেন? তো কি করব, কখন থেকে ডাকছি, তোর কোনো সাড়াই নেই, তাই এটাই করলাম। তারপর তুই কেমন আছিস? ভালো। কলেজ থেকে কখন আসলি? এই তো একটু আগে। চল ছাদে যাই, অনেক দিন হয়েছে তুই আমাদের বাসায় আসস না, আর তোর সাথে জমাইয়া আড্ডা দেওয়া হয় না। চল আজকে আড্ডা দেব। আচ্ছা চল। ও হ্যাঁ, মিম কিন্তু আমার থেকে 2 বছরের ছোট। আমাকে ছোট থেকে তুই করে বলে। আর মিম এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তারপর দুইজন মিলে ছাদে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম নিচে।
রাতে খেতে গিয়ে মামার সাথে কথা হয়েছে, মিম যে কলেজে পড়ে সেখানে নাকি ভর্তি হব। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিমের সাথে কলেজে চলে গেলাম। তারপর মিম আমাকে তার কলেজে অ্যাডমিশন নিয়ে দিল। চলে আসলাম আবার বাসায়। পরদিন কলেজে গেলাম মিম আর আমি একসাথে। এখন মিম আর আমি প্রতিদিন একসাথে কলেজে যাই। এভাবে চলতে থাকলো আমার দিনগুলো। আস্তে আস্তে বলতে লাগলাম পিছনের সব কিছু। তারপর আমার সিমও চেঞ্জ করে ফেললাম। সবখান থেকে সুমাইকে ব্লক করে দিলাম। এখন আমার এই সিমের নাম্বার আমার পরিবার ছাড়া আর কেউ জানে না। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর। 3 বছর পর 3 বছর পর আজ আমি বাড়িতে যাচ্ছি। আমি যেতে চেয়েছিলাম না, কিন্তু মামা মামি অনেক জোর করলো, তাই যাচ্ছি সেই চিরচেনা প্রাণের শহরে। এই 3 বছরে মামা মামির ভালোবাসা আর মিমের সাথে সারাদিন হাসি দুষ্টুমিতে সুমাইকে প্রায় ভুলেই গিয়েছিলাম। এখন আর আগের মতো তেমনটা মনে পড়ে না সুমাইয়ের কথা। আমি এখন আর আগের মতো নেই, অনেকটা বদলে গেছি। বাড়ি থেকে চলে আসার পর শুধু পড়াশোনায় মন দিয়েছিলাম, সুমাইকে ভুলেই গিয়েছিলাম। এই বেইমানটার কথা আর মনেই রাখিনি, যার ফলে আজকে অনেক ভালো রেজাল্ট করেছি আর তার সাথে একটা ভালো ভার্সিটিতে চান্সও পেয়েছি। সবচাইতে বড় কথা হলো যে ভার্সিটিতে আমি চান্স পেয়েছি সেটা আমাদের শহরেই, মানে মামাদের বাসা থেকে কিছুটা দূরে। এসব ভাবতে ভাবতে কখন যে চলে আসলাম আমার গন্তব্যে সেটা খেয়ালই নেই। বাস থেকে নেমে পড়লাম। নামার পর দেখলাম আমার আব্বু আমার আসার আগে দাঁড়িয়ে আছে। তারপর আমি আব্বুর কাছে যেতে আব্বু আমাকে পাজা করে ধরে বলল, কিরে কেমন আছোস? আমাদের কথা তো ভুলে গেছিস, মনে আছে আমাদের কথা? হ্যাঁ ভালো আছি। আর কি যে বলো না, বাবা মা কি কখনো ভোলা যায় নাকি? আচ্ছা চল গাড়িতে উঠ, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমি আর আব্বু মিলে গাড়িতে উঠে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর ভেতরে ঢোকার সাথে সাথে আম্মু আমাকে দেখে কেঁদে দিল। আমিও মাকে জড়িয়ে ধরলাম। কেমন আছো মা? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বলতো? আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি, আর কোথাও যাব না। আসলে আমি বাড়ির এক ছেলে তো, তাই। তারপরে মায়ের মন বলে কথা। তারপর মায়ের সাথে কথা বলে আমার রুমে চলে গেলাম। কিন্তু আমি তো আমার রুমটা দেখে অবাক হয়ে গেলাম। মনে হয় যে কেউ আমার রুমে থেকেছে। দেখে মনে হয় না যে কেউ রুম ব্যবহার করে না, কিন্তু আমার রুমে তো কেউ থাকে না। আমি বাড়িতে না থাকলে তাই মাকে ডাক দিলাম, আম্মু ও আম্মু, কি হয়েছে? এদিকে আসো তো আমার রুমে। কি হয়েছে বল। আচ্ছা আমার এই রুমে কি কেউ থেকেছে নাকি? না, কেন? তাহলে রুমটা এত সুন্দর করে সাজানো কিভাবে? আছে একজন যে কিনা প্রতিদিন এসে জিজ্ঞেস করতো যে তুই বাড়িতে কবে আসবি, কেমন আছোস, কি করছো। ওই এসে তোর রুমটা গুছিয়ে রেখে যায়। কে সে? আছে, সেটা পরে জানতে পারবি। তারপর মা চলে গেল আমার রুম থেকে। আমি ভাবতে থাকলাম যে কে সেই যে আমার কথা জিজ্ঞাসা করতো। মনে হলো সময় ছাড়া তো আর কেউ হতে পারে না। পরক্ষণে মনে হলো, ধ্যাত, কি চিন্তা করতেছি আমি, সময় আসবে কোত্থেকে? সে তো আমাকে একটু ভালোবাসে না, উল্টা আমাকে অপমান করতো, অবহেলা করতো। এতদিনে তো মনে হয় বিয়ে হয়ে গেছে। আবার অনেক দিন পর বাড়িতে আসলাম, তাই সময়ের কথা খুব মনে পড়তেছিল, দেখতেও খুব ইচ্ছে করতেছিল। তারপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। বিকালের দিকে বের হলাম সব পুরনো বন্ধুদের সাথে দেখা করতে, আমাদের সেই পুরনো আড্ডাখানায়। ওরা তো আমাকে দেখে অনেক খুশি। তারপর সবাই একসাথে বলতে লাগলো, কি রে, এতদিন কই ছিলি আর আমাদের কিছু না বলে হঠাৎ উধাও হয়ে গেলি? আর আমি মামাদের বাসে গিয়েছিলাম, ওইখানে কলেজে ভর্তি হয়েছি। এখন আবার একবারে চলে আসলাম, ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়েছি। যাক, ভালোই হয়েছে, আবার জমাইয়া আড্ডা দেওয়া যাইব। তারপর কিছুক্ষণ জমি আড্ডা দিয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরতেছি। এমন সময় মনে হলো কে যেন আমার পিছনে আসতেছে আর আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে। আশেপাশে তাকিয়ে দিকে চারদিকে কেউ নেই, তাই মনে হলো যে আমাকে আবার কে দেখবে। আমাকে দেখার মতো তো কেউ নেই, তাই বাসায় চলে আসলাম। তারপর সেদিনের মতো রাতে খেয়ে দিলাম এক ঘুমে সকাল হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর নাস্তা করতে গেলাম নাস্তার টেবিলে বসে আছি। এমন সময় আমার চোখ গেল রান্নাঘরে। মা রান্না করতেছে, কিন্তু মার সাথে মেয়েটাকে যে মার সাথে রান্না করতেছে। তারপর কি যেন ভেবে আবার সেদিকে খেয়াল করলাম না। আমি খেতে বসলাম। আম্মু, আমাকে খেতে দাও, অনেক খিদা পেয়েছে। দিচ্ছি, দাঁড়া আর একটু। তাড়াতাড়ি দাও, আর পারতেছি না। তারপর মা মেয়েটাকে নাস্তার বাটিটা হাতে দিয়ে বললো আমাকে দিয়ে যেতে। একটু পর দেখলাম মেয়েটা নাস্তা নিয়ে আমার দিকে আসতেছে। তারপর মেয়েটা টেবিলে নাস্তার বাটিটা রাখলো। মেয়েটা দেখতে অনেক সুন্দর, একদম পরীর মতো বললে ভুল হবে, পরীর চেয়েও সুন্দর। কতটা কিউট, চেহারাটা দেখতে গোলগাল,
যার ফলে দেখতে আরও বেশি কিউট লাগতেছে। অনেকক্ষণ চেয়ে থাকার পর দেখলাম যে মেয়েটাকে চেনা চেনা লাগছে, আবার কেমন যেন চিনতেও পারতেছি না। তাই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, কি আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আর আগে কখনো তো আমাদের বাসায় আপনাকে দেখিনি। তারপর মা রান্নাঘর থেকে বলল, আরে এটা সুমাইয়া, তুই কি সুমাইয়াকে চিনতে পারিস নাই? ও, ওর চেহারা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে তো, তাই চিনতে পারিনি। কি রে, কি খবর তোর? ভালো। তোর কি খবর? কেমন আছিস? ভালোই। তো এখন কি করিস? বিয়ে টিয়ে করেছিস নাকি? আরে কিসের বিয়ে? আর 3 বছর ধরে তোর জন্য অপেক্ষা করতেছি, আর তুই এখন কিনা বলতেছিস যে বিয়ে করেছি কিনা? মানে বুঝলাম না। তোর বোঝা লাগবে না, আমি এখনো বিয়ে করি নাই। অনেক জায়গা থেকেই দেখতে এসেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছি। কেন? আমি একজনকে অনেক ভালোবাসি, তাই তার জন্য বিয়ে করি নাই। আমি তাকেই বিয়ে করব। কে সেই ছেলে? সময় হলেই জানতে পারবি। ও, ভালো। সময় নাকি অন্য ছেলেকে ভালোবাসে, তাকে নাকি বিয়ে করবে। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই আছে, আমি ওকে প্রায় ভুলেই গেছি, কিন্তু এখনও তোকে ভালোবাসি। তারপর আর কোনো কথা বললাম না ওর সাথে। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম সুমা আমার রুমে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। আবিদ, তোকে একটা কথা বলতে চাই। আমি সুমাইয়ের সাথে কোনো কথা না বলে চলে আসলাম রুম থেকে। তারপর সুমাইয়া মনে মনে বলতে লাগলো, যেই মানুষটা আমার সাথে কথা বলার জন্য পাগল থাকতো, আর আজকে সেই মানুষটা আমাকে ইগনোর করতেছে। যা হয়েছে সব কিছু আমার জন্যই হয়েছে, সব দোষ আমার, যার কারণে আবিদ আমার সাথে কথা বলতে চায় না। এইভাবে চলে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ সুমা আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো সুযোগ দিইনি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, কষ্ট পেলে পাক, তাতে আমার কি? আমাকে যখন ইগনোর করতে, এর থেকে বেশি কষ্ট আমার লেগেছে। তবে এই কয়দিনে যা দেখলাম যে সময়টা অনেক পরিবর্তন হয়েছে। মেয়েটা সবসময় এখন আমাদের বাড়িতেই থাকে, সারাদিন মায়ের সাথে টুকটাক সব কাজে দেখে হেল্প করে। আজকে রাতে ছাদে গিয়ে বসে গিটার বাজাচ্ছি, তখন দেখলাম সুমা আমার পিছনে দাঁড়িয়ে আমার গিটার বাজানো দেখতেছে। ও, আমি আবার গিটার বাজাতে অনেক ভালোবাসি, প্রায় ছাদে এসে বাজাতাম। তার কিছুক্ষণ পর সুমাইয়া বলল, আবিদ, আজকের চাঁদটা কত সুন্দর না? আমি চুপ করে বসে আছি, কিছু বলছি না। কি রে, কিছু বলস না কেন? এমনিতেই। কিছু বলবি নাকি? বলবো। তোর সাথে আমার কিছু কথা আছে, যা আমি তোকে অনেক দিন ধরে বলতে চাচ্ছি, কিন্তু তুই আমার কথাই শুনছিস না। সেহেতু আমাকে ইগনোর করে যাচ্ছিস। কি বলবি বল। আসলে তুই কথাটা মেনে নিবি কিনা আমি জানি না, কিন্তু আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। তোকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, সারাদিন শুধু তোর কথাই মনে পড়ে। তুই যখন আমাকে ছেড়ে এইখান থেকে চলে গেলি, তখন বুঝতে পেরেছিলাম যে আমিও তোকে অনেক ভালোবাসি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সুমাইকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে দিলাম। কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, আমি যখন সারাদিন তোর পিছনে পড়ে থাকতাম আর ভালোবাসি বলতাম, তখন তো আমার ভালোবাসা গ্রহণ করলি না, উল্টা আমাকে অপমান করতি। আর এখন তুই বলতেছিস যে আমাকে ভালোবাসিস। ভালোবাসি কি তুই বুঝিস? আর ভালোবাসা তো সস্তা না যে বললেই হয়ে গেল। তোর না বয়ফ্রেন্ড আছে? কয়টা লাগে তোর? একজনের সাথে প্রেম করলে হয় না, 4-5 জন লাগে, তাই না? আসলে তোদের মতো মেয়েদের আমাদের চেনা আছে, লুচ্চা মেয়ে কোথাকার। বলে ছাদ থেকে নিচে চলে আসলাম। কথাগুলো বলতে অবশ্য আমার অনেক কষ্ট হয়েছে, তো কি করব বলেন? ও যে কষ্টটা আমাকে দিয়েছে, এর থেকে ভালো কিছু আর আমার মন থেকে আসেনি। যখন কথাগুলো বলেছিলাম, দেখেছিলাম সময় 2 চোখ বেয়ে অজর ধারায় পানি পড়তেছে। পড়লে পড়ুক, তাতে আমার কি? আমাকেও তো একদিন এরকমভাবে কাঁদিয়েছিল। তবে আমি আর এইসব নিয়ে ভাবতে চাই না। একলা আছি, এটাই ভালো আছি। একা একা ভাবছি যে চেয়েছিলাম এখন থেকে বাড়িতেই থেকে যাব, কিন্তু তার হলো না সময়ের জন্য। বাড়িতে থাকলে ওর সাথে দেখা হবেই, তারপর আবার কোনো না কোনো ঝামেলা হতে পারে। তাই ঠিক করলাম আবারও মামাদের বাড়িতেই চলে যাব। রাতে আব্বুকে বলে সব কিছু ঠিক করে নিলাম যে আমি এবার মামার বাড়িতেই চলে যাব। ঠিক আছে, যাবি? সকালে আমার ট্রেন, তাই রাতে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম ট্রেন স্টেশনে। যাওয়ার কিছুক্ষণ পরে একটা ট্রেন আসলো, ট্রেনের ভিতরে গিয়ে বসলাম। ট্রেন চলতে লাগলো তার আপন গতিতে, মানে চলে যাচ্ছি আবারও এই শহর ছেড়ে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ঢাকাতে এসে আবারও ভার্সিটি ভর্তি হয়ে গেলাম। দিনগুলো ভালোই কাটতেছিল। এখন সময়ের কথা আবার ভুলে গেছি, কারণ ভার্সিটিতে আমার নতুন নতুন অনেক ফ্রেন্ড, ছেলে মেয়ে, সবাই অনেক মজার মানুষ আমার ফ্রেন্ডরা। তারপর ভার্সিটি থেকে বাসায় এসে সে আগের মতোই মামা মামি আর মিম তো আছেই। ওদের সাথে হাসি মজা করতে করতেই
দিনগুলো আমার কেটে যায়, তাই আর সময়ের কথা মনে পড়ে না। অনেক মেয়েরই প্রপোজ পেয়েছি ভার্সিটিতে আসার পর, কিন্তু কাউকে অ্যাকসেপ্ট করিনি। কেন করিনি সেটা নিজেও জানি না, কিন্তু আমার কাউকে মন থেকে ভালোই লাগে না, ভালোই মনে হতো না, সবাইকে ধোঁকাবাজ মনে হতো, তাই করিনি। আর হয়তো আজ আমার মনে সময়ের জন্য ভালোবাসা আছে, তাই আর অ্যাকসেপ্ট করতে পারিনি কারোর প্রপোজাল। একদিন ভার্সিটি থেকে বাসায় যাওয়ার পর একটা মেয়ের সাথে দেখা হলো। অনেক চেনা চেনা লাগতেছে, কিন্তু বুঝতে পারতেছি না। একটু পর সামনে গেলাম যখন, তখনই বুঝতে পারলাম এটা তো সুমাইয়া। কিন্তু সুমাইয়া এখানে আসবে কিভাবে, আর কেনই বা আসছে? হয়তো আমার মনের ভুল হয়েছে, অন্য কাউকে দেখেছি সময়ের মতো। তারপর ওখান থেকে আবার বাসায় চলে আসলাম। যখনই ভেতরে প্রবেশ করতে যাব, ভেতরেতে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম। সুমাইয়া, তাও আবার এইখানে? তাহলে আমি ঠিক দেখেছিলাম, ভুল কিছু দেখিনি? তখনই আন্টি বলে উঠল, মানে মামি বলল, দেখো আবিদ কে আসছে। হ্যাঁ দেখেছি। তোর সেই ছোট্টবেলায় একসাথে চলার সাথেই এসেছে। সেটা সেই ছোটোবেলায় চলে গেছে, এখন আর নেই। মানে? মানে কিছু না। তোর কথা আর আগা মাথা কিছুই বুঝলাম না। তোমার বোঝা লাগবে না বলে আমার রুমে চলে আসলাম। কি মেয়ে রে বাবা, এখানেও চলে এসেছে। পরে অবশ্য জানতে পারলাম সময় কিছুদিনের জন্য নাকি এখানে বেড়াতে এসেছে। আমি যতক্ষণ বাসায় থাকি সারাদিন সময় আমার পিছন পিছন ঘুরতে থাকে, কিন্তু আমি অবশ্য যতটা সম্ভব সময় থেকে দূরে থাকার চেষ্টা করি। অনেক দিন হয়ে গেল মেয়েটা এখানে এসেছে। রাতের বেলা একদিন ছাদে বসে গান গাচ্ছি আর আমার শখের গিটারটা বাজাচ্ছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম কে যেন ছাদে এসেছে। আমি সেই দিকে খেয়াল না করে আমার মনের সুখে গান গাচ্ছি। তারপর হঠাৎ করে কে যেন পেছন থেকে আমার গিটারটা টান দিয়ে নিয়ে গেল। আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। পেছনে ঘুরে দেখি যে সময় গিটারটা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো রাগটা এবার ধরে রাখতে পারলাম না, দিলাম ঠাটি একটা চর। কি রে, কি সমস্যা তোর? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? সময় কান্না করতে করতে বলল, মার, যত মনে চাই মার, কিন্তু আমার সাথে একটু কথা বল, তোর সাথে কথা আছে। আমার সাথে তোর কোনো কথা থাকতে পারে না, আর কোনো কথাও নেই। আমার আছে, প্লিজ এমন করিস না, একটু কথা বল। কি কথা থাকতে পারে তোর সাথে আমার? তুই যে কিনা অন্য একটা ছেলের সাথে প্রেম করে আবার আমাকে সে বলতেছিস যে ভালোবাসি। লজ্জা করে না তোর এত ছেলেকে ভালোবাসি বলতে? তুই সত্যিটা জানিস না, সত্যটা তো আগে শুনবি, তারপরে তো যা ইচ্ছা তাই আমাকে বলিস। আচ্ছা বল তো সত্যিটা, তোর কি এমন সত্যি যে আমি জানি না? সেই দিন তুই কলেজে আমাকে যেই ছেলেটার সাথে ঘুরতে দেখেছিস, ওটা আমার বিএফ না, ওটা আমার ফুফাতো ভাই। আচ্ছা, আজকাল ফুফাতো ভাই বোনেরও হাত ধরে ঘুরে বেড়ায় বুঝি, তাও আবার কলেজে? ওটা আমি তোকে দেখানোর জন্য করেছিলাম, কারণ এই কয়েকদিন ধরে তোকে আমার একদম সহ্য হতো না। তুই সারাদিন খালি ভালোবাসি ভালোবাসি বলতি, অনেক বিরক্ত লাগতো। তাই আমি প্ল্যান করেছিলাম যে কি করলে তুই আমার থেকে দূরে চলে যাবি। তখনই মাথায় এই বুদ্ধিটা আসলো, কারোর সাথে প্রেমের অভিনয় করলে তুই সহ্য করতে পারবি না, তখন চলে যাবি। তাই আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে প্ল্যান করে এটা করেছিলাম। আমার প্ল্যান যখন সফল হয়েছিল তখন আমি অনেক খুশি হয়েছিলাম। পরে যখন জানতে পারলাম যে তুই নাকি ঢাকায় চলে গেছস, তখন তো আমি আরও বেশি খুশি হয়েছিলাম। যাক বাবা, আজ এতদিনে মুক্তি পেলাম, আপদটা আমার কাছ থেকে চলে গেল। কিন্তু কেন জানি মনে হলো যে মন থেকে কি যেন একটা চলে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পরে তোকে মিস করতে শুরু করলাম। সারাদিন আমাকে ভালোবাসি কথা বলাটা মিস করতাম, একসাথে কলেজে যাওয়াটা মিস করতাম। পরে বুঝতে পারলাম যে আমিও তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনো লাভ হলো না। তখন অনেক দেরি হয়ে গেছিল। অনেক চেষ্টা করেছি তোর সাথে যোগাযোগ করার, প্রতিদিন ফোন দিয়ে ট্রাই করতাম, ফেসবুকে গিয়ে দেখতাম যে তুই লাইনে আছোস কিনা। অনেক চেষ্টা করতাম, কোনো উপায় তোর সাথে দেখা করতে পারলাম না, সব দিক থেকেই ব্যর্থ হলাম। পরে একদিন যখন আন্টির কাছ থেকে তোর ফোন নাম্বার নিলাম, কিন্তু ফোন করতে পারলাম না, ভয় তোকে কি বলবো সেটাই বুঝতে পারতেছিলাম না। তাই তোর জন্য প্রতিদিনই অপেক্ষা করতাম, কিন্তু তুই আসতি না, আসলি তাও আবার 3 বছর পরে। এই 3টা বছর তোর জন্য আমার কি যে কষ্ট হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। প্রতিদিন তোদের ব্যবসায় গিয়ে আন্টির কাছে জিজ্ঞেস করতাম তুই কবে আসবি, কিন্তু আন্টি তা বলতে পারতো না। যখন তুই আমার থেকে দূরে চলে গেলি তখন বুঝতে পারলাম যে ভালোবাসাটা কি, কারোর জন্য অপেক্ষা করাটা কতটা কষ্টকর। তোর জন্য প্রতি রাত কাঁদতাম, প্রতি রাতে তোর ছবি দেখতে দেখতে বুকে করে নিয়ে ঘুমিয়ে পড়তাম। তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। তুই যদি আমাকে ফিরিয়ে দিস তাহলে আমি মরেই যাব। আমি শুধু এতক্ষণ চুপ করে ওর কথাগুলো শুনতেছিলাম। কিরে, চুপ করে আছিস কেন? কিছু তো একটা বল। আমি যে আর পারছি না,
তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য যে আমার মনটা ছটফট করতেছে। আমি তোকে ভালোবাসি না, আর কখনো বাসবও না। আমাকে যখন ভালোই বাসিস না, তাহলে এতগুলো মেয়ের প্রপোজ পাইলে তাহলে অ্যাকসেপ্ট করলি না কেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার, তোকে আমি বলতে বাধ্য নই। তুই যদি আমাকে ভালো না বাসিস, তাহলে আমি এখনই এখান থেকে লাফ দিব। তো দে না, তোকে কে মানা করেছে? তোকে শেষবারের মতো বলে গেলাম যে তোকে অনেক বেশি ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসি। আর তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস। এটা বলে সুমাইয়া দৌড় দিয়ে ছাদের এক পাশে চলে গেল লাফ দিতে। তারপর সুমাইয়া যখন ছাদ থেকে লাফ দিতে যাবে, তখন ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসি আর ঠাস করে চর বসিয়ে দেই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সুমাইয়া কান্না করতে করতে বলল। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। তুই তো আমাকে ভালোই বাঁচস না, তাহলে কেন আটকালি আমাকে? তুই চলে গেলে আমার কি হতো? একটাবারও কি ভেবে দেখেছিস তুই চলে গেলে আমি কি নিয়ে থাকতাম? ভালোবাসি রে পাগল তোকে। হ্যাঁ, আমিও ভালোবাসি আমার এই পাগলিটাকে। তাহলে আমাকে এতদিন এত কষ্ট দিলি কেন? তুই বুঝি দেসনি? দিয়েছি, এই কারণে তুই আমাকে কষ্ট দিবি? তোকে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে ভালোবাসার মানুষটাকে অবহেলা করলে কতটা কষ্ট লাগে। আর কখনো কষ্ট দিব না তোমাকে। আমিও দেব না, এবার শুধুই ভালোবাসবো। আর কখনো ছেড়ে যাবে না তো আমায়? না, আমি আমার এই পাগলিটাকে ছেড়ে কোথায় যাব? এবার দুইজন দুজনকে অনেক ভালোবাসবো। আর হ্যাঁ, এবার থেকে কোনো তুই না, শুধু তুমি করে বলবা। ওকে ওকে জানো। এবার জড়িয়ে ধরো না। কতদিন ধরে অপেক্ষা করতেছি, কবে তোমার বুকে মাথা রাখবো। এখন না, বিয়ের পরে। বুঝেছি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাসি তো, অনেক ভালোবাসি। আর আসো, এদিকে আসো। তারপর সুমাইয়াকে জড়িয়ে ধরলাম। এমনভাবে ধরেছো কেন? আর শক্ত করে ধরো না। হুম আমাকে ছেড়ে আর কোনোদিনও তোমাকে যেতে দিব না। যদি মরে যাই? এই কথা আর একদিন যদি মুখে আনছো, তাহলে খবর আছে। ঠিক আছে, আর কখনো বলবো না। আচ্ছা, এখন আমাকে একটা পাপ্পি দিবা? যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা পেয়ে কি হবে? কিছুদিন পর তো আমার সাথেই থাকতে হবে। যে বলতেছে সে দিতে পারে না। এটা বলে সুমাই আমার বুকে মাথা লোকালো। তারপর দুইজনে মিলে চলে গেলাম মামা মামির কাছে। তাদেরকে বললাম যে আমরা বাসায় চলে যাব। মামা মামি যাওয়ারও সম্মতি দিল। দুইজনে রাতে নিজেদের ব্যাগ গুছিয়ে নিলাম। তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাস স্ট্যান্ডে বসে আছি। কিছুক্ষণ পর একটা বাস আসলো। দুইজন মিলে উঠে পড়লাম বাসে। যাওয়ার পথে গাড়িতে সুমাই আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। কিছুক্ষণ পর সুমাই বলে উঠল, কি থেকে কি হয়ে গেল? আচ্ছা, তুমি তো আগে একা কোথাও যেতে সাহস পেতে না, তাহলে এখানে কি করে আসলে? আমাকে আন্টি দিয়ে গেছে। আন্টি মানে? আন্টি মানে আমার হবু শাশুড়ি। আমি তো সুমাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম যে মা কি না ওকে এখানে রেখে গেছে। আচ্ছা, তুমি মাকে কি বলেছো? আমি বলেছি যে আমি তোমার কাছে যাব, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখন আন্টি আমাকে এখানে দিয়ে গেল। আচ্ছা, আম্মা এসেছিল এখানে কিন্তু আমাকে বলেনি কেন? তুমি তো সব জেনে গেছো, তাই। আমি তো আরো ভেবেছিলাম যে আমি বাড়িতে গিয়ে মা বাবার কাছে তোমার কথা বলবো। আর বলা লাগবে না, তার আগেই আমি সেই কাজ সেরে ফেলেছি। আচ্ছা, তোমার বাড়িতে কি সবাই জানে? কথা বলতে বলতে আমাদের গন্তব্যে পৌঁছালাম। একটা সিএনজি নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে তো আরও চমকে গেলাম যে সারা বাড়ি লাইটিং দিয়ে সাজানো। আমি তখন সুমাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু জানো নাকি যে আমাদের বাসাতে আয়োজন কেন? জানি তো, এটা একটা বিয়ের আয়োজন করা হয়েছে। আমাদের বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই, তো কার বিয়ে হবে? আরে বোকা, বিয়েটা তো তোমারই আমার সাথে। কিভাবে সম্ভব? কালকে রাতে তোমার সাথে কথা বলার পরে আমি আব্বু আম্মু ও আন্টিকে সব বলেছি যে তুমি আমাকে মেনে নিয়েছো। আজকে যেন আমাদের বিয়ে হয়, তাই এত আয়োজন? তুমি আমাকে কিচ্ছু বললা না। তোমাকে সারপ্রাইজ দিব বলে কিছু জানাইনি। তারপর বাসায় চলে গেলাম। এদিকে মেহমানে আমাদের বাসা ভরপুর। তারপর আমাদের বিয়েটাও হয়ে গেল। তারপর আমাদের দুজনের সুখের সংসার, সুখের দিন কাটতে লাগলো। তো বন্ধুরা, এই ছোট্ট মিষ্টি দুষ্ট গল্পটি এখানেই শেষ করা হলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, সবসময় তো বড় গল্পই দেওয়া হয়, এবার নয় একটু ছোট করে দিলাম। আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিও, আর কমেন্ট করে বলবে গল্পটা কেমন হয়েছে। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।